থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি 70% কনফিউশন দূর হবে। তো আমি এখানে কিছু বিষয় লিখে রাখছি, এই বিষয়গুলোতে আমরা আলোচনা করব। এগুলোর মাধ্যমে আমাদের ক্লাসটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। তো আজকের এই অক্সিজেন ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে একজন স্টুডেন্টকে যেটা মনে রাখতে হবে যে নিয়ম এবং কৌশলের ব্যবহার, নিয়ম এবং কৌশলের ব্যবহার। আসলে টিচারেরা যখন অঙ্ক করায়, সেটা যেখানেই হোক, নিয়ম এবং কৌশল, টিচারেরা যখন অঙ্ক করায়, সেটা যেখানে যেই প্ল্যাটফর্মে হোক না কেন, তারা কিন্তু নিয়ম জানে এবং কৌশল, বেশিরভাগ ক্ষেত্রে কৌশল প্রয়োগ করে, এবং যেন দ্রুত অঙ্ক করা যায় সেজন্য কিন্তু কৌশল প্রয়োগ করে। তো আমরা প্রথমেই সেরকম কৌশল একটা দেখব। যেমন আমরা যখন দেখি যে এক্স স্কোয়ার মাইনাস 25, এই সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করব। আমি শুধু দেখাচ্ছি যে নিয়ম আর কৌশলটা আমাদের কেন জানতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে নিয়ম আর কৌশল দুটাই জানতে হবে। তো টিচাররা কিন্তু মাঝে মাঝে নিয়ম স্কিপ করে সরাসরি কৌশল করে অঙ্ক করে দেয়। হ্যাঁ, এটা নতুনদের জন্য খুবই ক্ষতিকর আমি মনে করি। যেমন এখানে এক্স স্কোয়ার, কৌশল কি বলে? কৌশল হচ্ছে যে এইদিকে -25 ছিল, ওইদিকে যায় প্লাস হয়ে গেল। আবার বলতেছে যে আমাদের এখানে এক্সের পাওয়ার আছে 2, অর্থাৎ বর্গ, এই দিকের বর্গ ওইদিকে যায় রুট হয়ে গেল, তাই না? আমরা কিন্তু এইভাবে কৌশল করে অঙ্ক করে থাকি যে এক্স ইকুয়াল আমরা হচ্ছে 25 রুট করে 5 পাচ্ছি। ভালো কথা, কিন্তু এটা টিচার নিয়ম জানে, এখানকার সব ধরনের নিয়ম টিচার জানে, কৌশল প্রয়োগ করে দ্রুত অঙ্কটা করে ফেলে। আমরা যদি একই অঙ্ক যদি এখানে নিয়ম ফলো করি বা নিয়ম যদি জানার চেষ্টা করি, যে ভিতরে প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে। অঙ্কের একটা বৈশিষ্ট্য হচ্ছে অঙ্কের প্রক্রিয়ার চিহ্ন হচ্ছে 4টি। অঙ্কের প্রক্রিয়ার চিহ্ন 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টি প্রক্রিয়া চিহ্ন যে কোনো একাধিক, যে কোনো একটি, দুইটি বা একাধিক প্রক্রিয়া চিহ্ন প্রত্যেকটা লাইনেই কিন্তু কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এমন না যে একটা লাইন করলাম, তারপরের লাইনটা এমনি করে দিলাম কোনো প্রক্রিয়া চিহ্ন ছাড়া, বিষয়টা কিন্তু এমন না। যেহেতু প্রত্যেকটা লাইনে এই কোনো না কোনো প্রক্রিয়া চিহ্ন অবলম্বন করা হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা লাইনেই কোনো না কোনো নিয়ম ফলো করতে হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল কি 0। সমীকরণের ক্ষেত্রে, সমীকরণ সমাধানের ক্ষেত্রে যে অংশটি আমরা দেখি, যে সমীকরণ সমাধানের এইখানে যে নিয়ম আমরা পাবো, সমীকরণ যে নিয়মের কথা বলে সেটা হচ্ছে এক্স স্কোয়ার। আমাদের এখানে এক্স স্কোয়ারের সঙ্গে এই যে ধ্রুবক চলক আছে এক্স, এই চলকটাকে কিন্তু আমাদের চলকের মানটা কিন্তু বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে -25 আছে। তো -25-এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি? +25। তাহলে -25-এর যোগাত্মক বিপরীত উভয় দিকে আমরা কি করব? যোগ করব। তাহলে +25 নিলাম। তো বামে যেহেতু +25 নিলাম, তাহলে ডানেও আমাদের +25 নিতে হচ্ছে। এই কথাটার অর্থ হচ্ছে সমীকরণ কিন্তু দাঁড়িপাল্লার মতো আচরণ করে। আমরা এখানেও আসবো, এই কথাটাতে আসবো। তো যা হোক, এখানে শুধুমাত্র আমরা কি পাচ্ছি এখন? এক্স স্কোয়ার, এখানে +25 থেকে -25 কেটে দিলাম। এই কাটাকাটি নিয়েও একটা ভেজাল আছে, এই ভেজালটা আমরা দেখবো, সেটা আমাদের কিন্তু আলোচ্য বিষয়ের মধ্যে আছে। তো এইদিকে আমরা পাচ্ছি কি 25। তো এখন এখানে এক্স ইকুয়াল আমাদের বের করতে হবে যে এক্স এখন কি করব। আমাদের এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার, এক্সের পাওয়ার 2। এখন এক্সের পাওয়ার যদি 2 হয়, অর্থাৎ বর্গ, ঠিক আমাদের এক্সকে মুক্ত করার জন্য বর্গের বিপরীত যে প্রক্রিয়া সেটা অবলম্বন করতে হবে। বর্গের বিপরীত প্রক্রিয়া কিন্তু রুট, বর্গের বিপরীত প্রক্রিয়া রুট। তাহলে আমি এক্সকে মুক্ত করব, এই জন্য আমরা বাম পক্ষটাকে রুট করে দিলাম। এখন নিয়ম হচ্ছে, সমীকরণ নিয়ম হচ্ছে কোনো এক পক্ষে যদি আমরা কোনো গাণিতিক প্রক্রিয়া অবলম্বন করি, সেটা অপর পক্ষেও করতে হবে। তো আমাদের 25-এর এখানেও কিন্তু আমরা কি করলাম? রুট করলাম। যেহেতু বাম দিকে রুট করছি, ডানেও রুট করলাম। এখন আমরা জানি যে এখানে এক্সের পাওয়ার 2 ছিল, আর এই যে রুট, এটাও কিন্তু এক ধরনের পাওয়ার। রুটের মান যদি আমরা চিন্তা করি, রুটের মান কিন্তু 1/2, অর্থাৎ হাফ। তাহলে আমরা সম্পূর্ণটার উপরে পাওয়ার হিসেবে কি দিয়ে দিব? হাফ। আর এই দিকে তো আমরা পাচ্ছি 25-এর রুট করলে কি হবে? 5। তো এখন এখানেও একটা ছোট্ট একটা রুলস আছে। এখানে এক্সের পাওয়ার 2 মানে একটা ঘাত আছে, তার উপর আবার পাওয়ার আছে, মানে আবার ঘাত আছে, 2টা ঘাত আছে। এটাকে আমরা ঘাতের ঘাত বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে সংখ্যা ঘাতগুলো পরস্পর গুণ হয়। তাহলে হাফ এর সঙ্গে 2 গুণ করলে 2 উপরে যাবে, নিচে 2 আসবে। তাহলে এখানে পাচ্ছি 5, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, এক্সের পাওয়ার 1 অর্থাৎ 5। তো স্বাভাবিকভাবে আমরা লিখতে পারি এক্স সমান 5। আসলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অঙ্ক করার সময় কি এই নিয়ম ফলো করব? ছোট্ট একটা এক্সের মান বের করার জন্য আমরা এতগুলো লাইন লিখব? না, কখনোই লিখব না। আমরা কৌশলই প্রয়োগ করব, কিন্তু নিয়মটা আমরা জেনে রাখবো। নিয়মটা জানলে আমরা এখান থেকে অনেক ধরনের সুবিধা পাবো, এবং অঙ্ক যদি ভুল হয়, নিজের ভুলটা নিজেই ধরতে পারবো। বিষয়টা এরকম। আচ্ছা, আমি এটা শুধু একটা নিয়ম দেখাইলাম। তো অনুরূপভাবে আমরা যদি নিয়ম আর কৌশলের বিষয়টা মাথায় রাখি, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ক্যালকুলেশনের ক্ষেত্রে
যে এখানে টিচার কি নিয়ম ফলো করলো আর কি কৌশল প্রয়োগ করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে একজন শিক্ষার্থীকে, নতুন শিক্ষার্থীদের অবশ্যই সেটা ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এবার আসবো যে অদৃশ্য বিষয়, ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু অদৃশ্য বিষয় বিশেষ ভূমিকা পালন করে থাকে, আমাদের এই অদৃশ্য বিষয়গুলো জানতে হবে। আমি যদি লিখি, আমি লিখলাম এ, দেখতে পাচ্ছি এ, কিন্তু এখানে অদৃশ্য বেশ কয়েকটা বিষয় আমরা দেখতে দেখতে পাচ্ছি না, কিন্তু আছে। যেমন এর একটা পাওয়ার আছে 1 আছে বলেই কিন্তু দেখা যাচ্ছে না, অন্য কিছু থাকলে কিন্তু দেখা যেত। এর একটা সহগ আছে 1, কিংবা আমরা বলতে পারি +1, সেটাও কিন্তু দেখা যাচ্ছে না, +1 বলে দেখা যাচ্ছে না, অন্য কোনো চিহ্ন বা অন্য কোনো সহগ থাকলে কিন্তু আমরা দেখতে পারতাম। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে হর, 1 আছে, এবং দশমিক আছে। এখানে আমরা জানি যে দশমিক আছে, বীজগণিতে আমাদের দশমিকের ব্যবহার খুব একটা লাগে না, এই জন্য আমি দশমিকটা দিচ্ছি না। তো আপাতত শুধু এই 3টা অপশন যদি আমরা জানতে পারি, যে কোনো কিছু না থাকলে আমরা পাওয়ার 1 ধরে নিব, সহগ যদি কোনো কিছু না থাকে সহগের জায়গায় আমরা +1 ধরে নিব, আর নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা হর হিসেবে 1 ধরবো। এই কথাটার অর্থ হচ্ছে আমরা যা লিখি সেটা কিন্তু লব লিখি, যাই লিখি না কেন সেটা কিন্তু লব। হ্যাঁ, যদি আমরা সেটাকে ভগ্নাংশ আকারে না লিখি, যদি আবার এরকম লিখি যে 2/10, তাহলে তো সেটা লব হবে না, সম্পূর্ণটাই এটা একটা ভগ্নাংশ। তবে হ্যাঁ, বিচার বিবেচনা করলে এটার সাপেক্ষে যদি নিচে আরও কোনো সংখ্যা থাকতো সেটা কিন্তু সম্পূর্ণটাই লব হিসেবে বিবেচিত হতো। যাই হোক, আমরা প্রথমে এত ভিতরে যাব না। তো আমাদের যে অদৃশ্য বিষয়গুলো থাকলো, এই অদৃশ্য বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা আসব বীজগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে সমীকরণ ও দাঁড়িপাল্লা। সমীকরণ ও দাঁড়িপাল্লার মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, সমীকরণ ও দাঁড়িপাল্লা, সমীকরণ ও দাঁড়িপাল্লার মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা কীরকম, আমরা প্রথমেই দাঁড়িপাল্লা সম্পর্কে একটু ধারণা নেব। দাঁড়িপাল্লা হচ্ছে এরকম একটা পরিমাপক যন্ত্র, যে আমরা যখন কোনো কিছু মাপি, যেমন এটা যদি দাড়ি হয়, তো উভয় দিকে, পাল্লার উভয় দিকে কিন্তু দাড়ির উভয় দিকে 2টা পাল্লা থাকে। আমরা যখন কোনো কিছু ওজন করে থাকি তখন একদিকে বাটখারা দিই, আর অপর দিকে আমরা সমপরিমাণ বস্তু নিয়ে ওজন করে থাকি। তো সবসময় কিন্তু দাড়ি এরকম সোজা থাকে। দাড়ি যদি কোনোভাবে উপরে নিচে হয় তাহলে কিন্তু সেই মাপটা কিন্তু আমরা সঠিক পাবো না। আচ্ছা, ধরে নিলাম যে আমরা একটা মাপ দিচ্ছি, দাড়িটা এরকম আছে, অর্থাৎ সোজা আছে, উভয় দিকে সমান ভর আছে বা ওজন আছে। এই ক্ষেত্রে যদি আমরা কোনো একদিকে যদি আমরা 1 কেজি, এইদিকে যদি আমরা 1 কেজি ওজন বেশি করি, এবং এরপরে যদি আমি দাড়িটাকে সমান রাখতে চাই, তাহলে কিন্তু এই দিকেও 1 কেজি ওজন বেশি করতে হবে। আবার যদি এই দিক থেকে 1 কেজি ওজন কমাই নিই, তাহলে যদি কমাই নিলে কি হবে, এটা উপরে উঠে যাবে হালকা হয়ে। তো এটাকে যদি সমান রাখতে চাই তাহলে এই দিক থেকেও কমাই নিতে হবে। তো দাঁড়িপাল্লার বিষয়টা এরকম যে একটা সমীকরণকে আমরা কখনোই চেঞ্জ করব না, মানের কোনো চেঞ্জ করব না, সমীকরণটির মান অপরিবর্তিত থাকবে, তা না হলে অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। একটা বিষয় এরকম যে কোনো সমীকরণের যে কোনো এক পক্ষে যদি কোনো কাজ আমরা করি, তাহলে সেটা কিন্তু অপর দিকেও করতে হয়, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম নিয়ম ও কৌশলের মধ্যে, সেই বিষয়টা আর কি। কোনো কারণে যদি আমাদের এরকম করতে হয় যে x² - 5x + 10 = 0, তো বিষয়টা এরকম যে কোনো কারণে যদি আমাদের এখান থেকে আমরা যদি x এর মান বের করতে চাই, তো তার জন্য যদি আমাদেরকে এইদিকে x² আমি লিখলাম x² - 5x। হ্যাঁ, এখন এটা নিয়ম অনুযায়ী আমরা জানি যে +10 এর বিপরীত হচ্ছে -10। তো আমাদের উভয় দিকে কি করতে হচ্ছে, এই যে +10 এর যোগাত্মক বিপরীত -10, তাহলে -10টা আমরা ডান দিকেও নিলাম। এটা সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা লিখতেছি আর কি। তো এটা নিয়ম আর কৌশল, এই বিষয়টা আমাদের একটু, এটা তো আগে আলোচনা করলাম। তো x² মাইনাস, এখানে আমরা পাচ্ছি 5x ইকুয়াল কি -10। আচ্ছা, এখন এটা জাস্ট একটা উদাহরণের ক্ষেত্রে গেল যে -10, এই উভয় দিকে আমরা -10টা কি করলাম, প্রয়োজন মতে আমরা বামে আমাদের -10 নিয়ে আসার প্রয়োজন পড়ছিল, সেটা ডানেও নিয়ে আসলাম। আচ্ছা, অনুরূপভাবে যদি আমরা এক্সের করি, যদি আমরা যেমন ধরা যাক যে এখানে একটা এক্সের মান বের করব, আমরা পাচ্ছি কি যে x² বা 2x² ইকুয়াল 25। তো আমরা প্রথমে কি করব, যে 2কে মুক্ত করব। তো 2কে মুক্ত করার জন্য এখানে আমাদের কি করতে হবে, যে বাম দিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই তো 2 মুক্ত হবে। কারণ বামকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে ডানেও 2 দিয়ে ভাগ করতে হবে। ওই যে সমীকরণটা কিসের মতো আচরণ করবে, দাঁড়িপাল্লার মতো আচরণ করবে, কারণ আমরা ডানে ভাগ করতেছি, বামে ভাগ করতেছি, ডানেও ভাগ করব, তাহলে সমীকরণটি অপরিবর্তিত থাকবে মানগত দিক দিয়ে।
তাহলে এখন যদি আমরা ভাগ করি, এদিকে 2 2 ক্যান্সেল হচ্ছে, এখানে এক্স স্কোয়ার সমান আমরা এদিকে কী পাচ্ছি 25 ডিভাইডেড বাই 2। বিষয়টা এরকম। তো শুধু এই অংশটা দেখাইলাম যে আমাদের কোনো কারণে যদি কোনো ক্যালকুলেশনের প্রয়োজন পড়ে কোনো বীজগাণিতিক হিসাব নিকাশের ক্ষেত্রে, তখন কিন্তু সমীকরণকে দাঁড়িপাল্লার মতো বিবেচনা করতে হবে, অর্থাৎ মানের কোনো চেঞ্জ করা যাবে না, আগে থেকে যা ছিল সেই মানটাই যেন বহাল থাকে। এরপর আমরা আসব যে বীজগাণিতিক যোগ বিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সদৃশ ও বিসদৃশ পদ চিনতে হবে। সদৃশ ও বিসদৃশ পদ কি? আমরা প্রথমে সদৃশ চিনব। সদৃশ পদ, সদৃশ শব্দটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে সদৃশ বিষয়টা কি। সদৃশ অর্থাৎ একই রকম হবে। হ্যাঁ, আমি যদি বলি যে এখানে আমি লিখলাম 2x, তো 2x এর একটা সদৃশ পদ আমরা লিখতে পারি x, আর একটা লিখতে পারি 3x, তাই না? এরা সবাই কিন্তু সদৃশ পদ। তো এই সবগুলো পদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি যে সামনের এই সহগটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কিন্তু এক্স এর সামগ্রিক যে বিষয়টা সেটা চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এটা ছিল ভিত্তি এক্স, পাওয়ার 1, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ সদৃশ পদের মধ্যে দুইটা শর্ত থাকবে, ভিত্তিগুলো একই হইতে হবে, পাওয়ারগুলো একই হইতে হবে, তাহলে আমরা সেটাকে সদৃশ পদ বলবো। অন্যথায় আমরা এটাকে সদৃশ পদ বলতে পারবো না। আর একটু ভিন্নভাবে বলা যায়, সদৃশ পদের ক্ষেত্রে শুধুমাত্র সহগে পার্থক্য থাকতে পারে, আর কোনো পার্থক্য থাকা যাবে না। যদি আমি বলি যে এ স্কোয়ার বি এর সাথে আমরা এর একটি সদৃশ পদ যদি আমরা লিখি যে এ বি স্কোয়ার, তাহলে এই দুইটা পদ কি সদৃশ পদ হবে? এই দুইটা পদ কিন্তু সদৃশ পদ হবে না, কারণ দুই জায়গায় যদিও মনে হচ্ছে যে আপাতত ভিত্তি একই, কিন্তু পাওয়ার কিন্তু একই না। এই ভিত্তির এ এখানেও আছে, এখানেও এ, কিন্তু এর পাওয়ার এখানে 2, এর পাওয়ার 1, মিল নেই। এখানে ভিত্তি হচ্ছে বি, এখানে হচ্ছে বি, এর পাওয়ার 1, এখানে আবার 2, তাহলে এই দুইটা পদ কিন্তু সদৃশ নয়। তবে আমরা যদি এরকমটা লিখি যে এ স্কোয়ার বি এর একটি সদৃশ পদ যদি আমরা লিখি, এভাবে যদি লিখি যে বি এ স্কোয়ার, তাহলে কিন্তু এর সদৃশ পদ হবে, এই দুইটা কিন্তু সদৃশ পদ হবে। অর্থাৎ আমরা ক্রমটা চেঞ্জ করছি, এখানে ক্রম চেঞ্জ করছি, এখানে এ স্কোয়ারটা সামনে ছিল, এটা পরে লিখছি, আর বি স্কোয়ারটা পরে ছিল, এখানে সামনে লিখছি, তাতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ সদৃশ পদের যে শর্ত, সেই শর্ত কিন্তু বহাল আছে। এক্ষেত্রে আমরা তাহলে কি বলতে পারি যে এর একটা ভিত্তি ছিল, যার পাওয়ার 2 ছিল, পাওয়ার 2, বি এর পাওয়ার 1। তাহলে সদৃশ পদের ক্ষেত্রে শর্ত কি? যে পাওয়ার এবং ভিত্তি দুইটা সেম হইতে হবে, তাহলে সেটাকে আমরা সদৃশ পদ বলবো। এবার আসি যে বিসদৃশ পদ কি। আমরা যদি বিসদৃশ পদের কথা চিন্তা করি, যে বিসদৃশ পদ অর্থাৎ যার মধ্যে সদৃশ্যতা নেই, সেটা হচ্ছে বিসদৃশ পদ। বিসদৃশ পদগুলো কি হবে? ঠিক তার উল্টাটা হবে, যে ওই শর্ত বাদে, ওই দুইটা শর্ত বাদে যতগুলো অপশন থাকবে সবাই হচ্ছে বিসদৃশ পদ। তাহলে আমরা যদি লিখি যে এ স্কোয়ার, তারপরে লিখলাম এ কিউব মাইনাস এ বি, এরা কিন্তু কেউ কারো সদৃশ না, এরা সবাই কিন্তু বিসদৃশ। হ্যাঁ, এরা সবাই বিসদৃশ। যেমন এখানে এ এ এ এ আছে, তবে এর পাওয়ার এখানে 2, এর পাওয়ার এখানে 3, এর পাওয়ার 1, আবার এর পাওয়ার 1, এখানে এর সাথে আবার বি আছে। তাহলে আমাদের সদৃশ হওয়ার শর্ত হচ্ছে ভিত্তি পাওয়ার সেম হইতে হবে। এখানে কিন্তু কারো ভিত্তির সাথে মিল আছে, কিন্তু পাওয়ারের সাথে মিল নেই। তাহলে আমরা এদেরকে কি বলবো? বিসদৃশ পদ। এদেরকে বলবো বিসদৃশ পদ। তো আমরা যদি একটু কয়েকটা বড় পদ নিয়ে যদি আলোচনা করি, যে বিসদৃশের ক্ষেত্রে আমরা লিখলাম 2x² y z। আমরা যদি লিখি যে 2xy² z, 2xy z², এরা সবাই কিন্তু বিসদৃশ, দেখতে প্রায় কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু বিসদৃশ। হ্যাঁ, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর পাওয়ার এক্স আছে, এক্স এর পাওয়ার এখানে 2, এখানে আবার 1, আর এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানে 2। তো এভাবে যদি আমরা দেখি, কারোর সঙ্গে কিন্তু 100% মিল আমরা পাবো না। তো এই জন্য এটাকে আমরা কি বলবো? বিসদৃশ পদ। তো বিসদৃশ কেন লাগবে? বিসদৃশ লাগবে যখন আমরা যোগ বিয়োগ করবো, বীজগাণিতিক যোগ বিয়োগ যখন আমরা করব, তখন কিন্তু আমাদের বিসদৃশ লাগবে। কারণ আমরা যোগ বিয়োগের সময় কিন্তু যে কোনো পদের সঙ্গে যে কোনো পদ যোগ বিয়োগ করতে পারবো না। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে 10 কেজি আম, 10 কেজি আমের সাথে যদি
5 কেজি জাম আমি যোগ করি, তাহলে কি এরকম হবে যে 15 কেজি 15 কেজি আম, এরকম হবে কি 15 কেজি আম হবে? কিংবা এখানে কি আমি লিখতে পারবো যে 15 কেজি জাম হবে? লিখতে পারবো না। আমাদের কিন্তু লিখতে হবে 15 কেজি আম জাম অথবা জাম আম। তো আমরা এখানে যে দুইটা পদকে যোগ করব তারা কিন্তু সদৃশ হইতে হবে, তাহলে ওই দুইটা পদ যোগ হয়ে আবার একটা সদৃশ পদ পাওয়া যাবে। যেমন আমি এখানে যদি বলি আমের জায়গায় এখানে যদি জাম লিখে দিতাম, তাহলে 10 কেজি জাম যোগ 5 কেজি জাম, তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম 15 কেজি জাম। তো বিষয়টা এরকম যে আমরা যদি যোগ বিয়োগ করতে চাই তাহলে আমাদের অবশ্যই সদৃশ পদ লাগবে। হ্যাঁ, যদিও দুইটাই এক হিসেবে সদৃশ পদ, দুইটারই আমরা ওজন হিসাব করতেছি, কিন্তু এই অর্থে সদৃশ নয়, আমাদের রাশিগুলোও বেসগুলোও সদৃশ হইতে হবে। এরপরে আমরা দেখতেছি যে পাওয়ার ও সহগের একটা বিষয়। অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী, আমার পড়ার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে অনেক শিক্ষার্থী কখন পাওয়ার যোগ হবে কখন সহগ যোগ হবে এটা একটু গুলায় ফেলে। যেমন পাওয়ারের ক্ষেত্রে আমরা যদি বলি যে পাওয়ার কখন যোগ হবে, সহগ কখন যোগ হবে, পাওয়ার বা ঘাত, পাওয়ার বা ঘাত, একটা হচ্ছে সহগ। পাওয়ারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে পাওয়ার কখন যোগ হবে, যেমন আমরা যদি বলি যে এখানে আছে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এইখানে আমরা জানি যে এটা হচ্ছে গুণ করলাম, এই জায়গায় আমরা কি করলাম গুণ করতেছি। হ্যাঁ, অথবা আমরা যদি এটাকে একটু সব বোঝার জন্য আমরা এরকম করতে পারি যে 2a স্কোয়ার, হ্যাঁ, অথবা একেবারে শুধু বীজগাণিতিক পদ দিয়ে দিই a স্কোয়ার ইন্টু a স্কোয়ার। আবার এখানে যদি বলি a প্লাস a, তো এটা কিন্তু গুণ করতেছি। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, এটা অবশ্য সূচক বিধির মধ্যে পড়বে, এটা আমরা এই আলোচনা করব এটা। তো গুণের ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো কি করব, যোগ করব। 2 প্লাস 2 প্লাস 2, তাহলে কি হবে 2 4 6 ডিভাইড 6। তো গুণের ক্ষেত্রে আসলে পাওয়ারগুলো যোগ হয়। হ্যাঁ, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে। এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা এখানে আমরা যোগের ক্ষেত্রে কি পাবো, সহগগুলো যোগ হবে। যোগের ক্ষেত্রে সহগগুলো যোগ হবে 1 2 3 3। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা বুঝবো যে পাওয়ার, মনে রাখবো কিভাবে যে গুণের ক্ষেত্রে সহগ সূচকগুলো যোগ হয় আর যোগের ক্ষেত্রে সহগগুলো যোগ হয়, কিভাবে মনে রাখবো? মনে রাখবো এভাবে যে গুণ হচ্ছে যোগের থেকে শক্তিশালী। হ্যাঁ, গুণ হচ্ছে যোগের থেকে কি শক্তিশালী। আবার আমরা এটাও জানি যে পাওয়ার হচ্ছে সহগের থেকেও শক্তিশালী, আর গুণ হচ্ছে যোগের থেকে শক্তিশালী। তাহলে পাওয়ার বা ঘাত কিসের সাথে শক্তিশালী, সহগের থেকে। আর অনুরূপভাবে গুণ হচ্ছে যোগের থেকে বেশি শক্তিশালী। গুণ যোগের থেকে কিভাবে বেশি শক্তিশালী, আমরা অনেক বড় যোগের কাজ কিন্তু সহজে খুব সংক্ষেপে গুণের সাহায্যে করতে পারি। যেমন আমি যদি বলি 2 ইন্টু 2 ইন্টু 2, আচ্ছা আমরা গুণ যোগের কাজটা করব, যে আমি যদি বলি 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2। আচ্ছা এখানে আমরা কি করতেছি যে 1 2 3 4 5টা 2 গুণ করতেছি, তাহলে 5টা 2 গুণ করতেছি, এটাকে আমরা 5টা 2 যোগ করতেছি, এটাকে আমরা গুণের সাহায্যে সহজে কিভাবে লিখতে পারবো 5 ইন্টু 2। তাহলে এত বড় একটা যোগ কিন্তু আমরা সহজে গুণের সাহায্যে করতে পারতেছি, 5 দুগুণে 10। হ্যাঁ, এই লাইনটা এটা বোঝার জন্য লিখলাম যে এই লাইনের সাথে কিন্তু এই লাইন যাবে না, বিষয়টা এরকম না। তো এখানে গুণটাকে আমরা কি বলতে পারি যে অত্যন্ত দ্রুত প্রক্রিয়া, যোগের থেকে শক্তিশালী, সেজন্য। তো এখানে যদি আমরা যোগ করতাম তাহলে আমাদের এইভাবে চিন্তা করতে হতো যে 2 2 4 4 দুগুণে 8 8 দুগুণে 10, হ্যাঁ 3 2 5 2 4 6 8 10, এভাবে আমাদের হিসাব করা লাগতো। তো এটা ছোট্ট একটা উদাহরণ, অনেক বড় উদাহরণ দিলে কিন্তু আমরা গুণের বিষয়টা এখানে আরও ভালোভাবে বুঝতে পারতাম। তো আমরা শুধু এটুকুই বুঝলাম যে আসলে গুণ যোগের থেকে বেশি শক্তিশালী, আর এখানে পাওয়ার সহগের থেকে বেশি শক্তিশালী, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে আর যোগের ক্ষেত্রে সহগগুলো যোগ হবে। এভাবে চিন্তা করলেও কিন্তু কনফিউশন তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, সাধারণ যোগ বিয়োগ এবং বীজগাণিতিক যোগ বিয়োগ কি একই রকম কিনা। অবশ্যই একই রকম, শুধু 2টা বা 4টা রুলস যদি আমরা মনে রাখি, 4টা লাইন যদি আমরা মনে রাখি, তাহলে আমরা যোগ বিয়োগগুলো নির্ভুলভাবে করতে পারবো। যেমন আমি যদি বলি এখানে 65 প্লাস 5, এরকম থাকতে পারে, এই ধরনের একটা নিয়ম হতে পারে, -65 -5, এরকম একটা হতে পারে। 65
-5 এরকম একটা হতে পারে, -65 +5 এরকম একটা হতে পারে। তো এখানে বিষয়টা কি, এখানে এই 4 ধরনের কিন্তু যোগ বিয়োগ থাকতে পারে। পৃথিবীতে যতগুলো যোগ বিয়োগ আছে এর বাইরে কিন্তু যাবে না এই 4 ধরনের। হ্যাঁ, এই 4 ধরন আবার 4টা ধরন আবার দুইটা নিয়ম, ধরন 4টা কিন্তু নিয়ম 2টা। আমরা প্রথম 2টাকে একই নিয়মের মধ্যে পাবো, দ্বিতীয় 2টাকে আবার একই নিয়মের মধ্যে পাবো। কীরকম, যে আমরা জানি এটা কি হয়, 65 আর 5 কত হবে, 70, 70। আর ফলাফলের চিহ্ন কি হবে, এই যে 2টা পদের মধ্যে প্লাস আছে, তাহলে ফলাফলের চিহ্ন কি হবে, প্লাস হবে। প্লাস দিলে হবে, না দিলে হবে। আচ্ছা, এখন এখানেও 1 নম্বরের মতো 2 নম্বরের নিয়মটাও সেম, যে 2টার যদি চিহ্ন একই রকম হয়, যদি একই জাতীয় চিহ্ন হয়, তাহলে ওই চিহ্নটাই ফলাফলে বসবে। আর একই জাতীয় চিহ্ন হলে সংখ্যাগুলোর সমষ্টি হবে, 65 আর 5 সমষ্টি করলে হবে 70। তাহলে একই নিয়ম, যে যদি যোগ চিহ্ন থাকে, মানে যোগ চিহ্ন শুধু না, যদি একই ধরনের চিহ্ন থাকে, যাদেরকে আমরা যোগ বিয়োগ করবো তাদের চিহ্নগুলো যদি একই রকম হয়, প্লাস প্লাস, তাহলে সমষ্টি হবে। আর সমষ্টির চিহ্ন কি হবে, এই 2টার যে চিহ্ন ছিল সেটাই হবে। এখানে তো আর মাইনাস আসবে না, মাইনাস আসার তো কোনো যৌক্তিকতা নেই। তাহলে এখানে আবার কি হবে, এই 2টারও চিহ্ন একই রকম, মাইনাস মাইনাস, তাহলে এখানেও কি হবে, মাইনাস হবে। আর যেহেতু একই রকম চিহ্ন, নিয়ম অনুযায়ী একই রকম চিহ্ন হলে 65 আর 5 মিলে কত হচ্ছে, 70। এখন নিচের 2টাতে আসি। এই 2টার ক্ষেত্রে কি ঘটবে, যে যদি আমরা দেখি একটায় প্লাস একটায় মাইনাস, মানে বিপরীত, একটায় প্লাস একটা মাইনাস, তাহলে আমরা দেখব বড়কে, বড় চিহ্নটাকে, এখানে বড় চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে আমরা ফলাফলে আগে প্লাস দিব, এরপরে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব। 65 থেকে 5 বাদ দিলে কি হবে, 60। অনুরূপভাবে আমরা যদি দেখি যে এখানে এর ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম, যে এখানে বড় সংখ্যাকে, মানে কোন চিহ্নটি বড়, এখানে মাইনাস চিহ্নটি বড়, তাহলে ফলাফলে কি হবে, মাইনাস হবে। 65 থেকে 5 বাদ দিলে কি হবে, 60। এই 4টা কথা যদি মনে রাখা যায়, তাহলে যোগ বিয়োগ আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন অনেক ক্ষেত্রে কিন্তু একাধিক পদের যোগ বিয়োগ করতে হয়, ওই একাধিক পদগুলোকে আমরা 2টা করে হিসাব করতে হয়। যেমন দেখা গেছে যে এরকম যদি থাকে 100 প্লাস 50 মাইনাস 60 প্লাস 70 মাইনাস 150, এটাতে আমরা কি করব, এটাতে তো অনেকগুলো 5টা পদ আছে, তাহলে এখানে 2টা করে আমরা হিসাব করব। যতগুলো পদ থাক না কেন, আমরা প্রথমে 2টা করে হিসাব করব। এখন এটা বোঝার জন্য, যারা নতুন অঙ্ক করতেছে আর কি, তাদের জন্য নিরাপদ একটা বিষয় পদ্ধতি, যে 2টা করে হিসাব করব। আসলে কিন্তু 2টা করে হিসাব করতে হবে এমনটা না, বাধ্যবাধকতা না। আমরা চাইলে একটা অ্যাডভান্স লেভেলের হিসাব করতে পারি। কিভাবে, যে যাদের চিহ্ন একই রকম হবে তাদেরকে আগে যোগ করব। যাদের চিহ্ন একই রকম, মানে এই যে প্লাস, এখানে 100 প্লাস 50 প্লাস 70, এদেরকে আমরা যোগ করব। তাহলে 2টা করে হিসাব না করেও কিন্তু আমরা ওখানেও যদি ওই নিয়মটাও সেম, যে যাদের চিহ্ন একই রকম তাদের সমষ্টি করব। তাহলে এদের চিহ্ন একই রকম, এদের আমরা সমষ্টি করব। 0 0 0, এখানে 7 7 প্লাস এই শূন্যটা ছিল 0, 7 3 10 12 12 2 হাতে 1, 11 কে 2, তাহলে আমরা এখানে 220 পাচ্ছি। তাহলে এদের চিহ্ন তো কী হবে, প্লাস, সামনে দিলেও হয় না দিলেও হয়। এখন যাদের চিহ্ন একই রকম, যেমন 60 আর 150, এদের আমরা সমষ্টি করব। আমরা জানি এদের 2টা চিহ্ন যেহেতু মাইনাস মাইনাস হবে, তাহলে যদি যোগ করি 0 0 কত পাচ্ছি, 0 আর 5 6 11 1, 11 কে 2, 210। আবার ঘুরে ফিরে কিন্তু আমাদের 2টা লাইনে চলে আসলো। এখন এই 2টার মধ্যে বড়কে, এই 2টার মধ্যে 220 বড়, তাহলে প্লাস চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। বড় থেকে ছোটটা বাদ দিব, তাহলে এখানে 0 0 0, 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, দিতে হচ্ছে না অ্যান্সার। তাহলে যদি এই 4টা কথা মনে রাখতে পারি, 4টার মধ্যে আবার 2টা নিয়ম মনে রাখতে পারি, তাহলে কিন্তু সব ধরনের যোগ বিয়োগ সম্ভব। এখন এটাকে যদি আমরা বীজগাণিতিক রূপ দিই, হ্যাঁ, এটাকে যদি আমরা বীজগাণিতিক রূপ দিই, তাহলে কি ঘটবে, এটাকে বীজগাণিতিক রূপ যদি আমরা দিই, এটা কিন্তু এই 2টা করে ছিল, এই 2টা একই রকম ছিল। যেমন আমি যদি লিখি যে 65a প্লাস 5a, তাহলে কি ঘটবে, আমরা তো এটা জানছি যে 65 প্লাস 5 কী হবে, 70। তাহলে আমরা এখানে 70 দিলাম, আর এর জায়গায় এ বসাই দিলাম। অনুরূপভাবে -65 মাইনাস 5a, তাহলে কী হবে, -70a। আবার +65a মাইনাস 5a, তাহলে কী হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি যে বাদ যাবে, তাহলে 60a -65a মাইনাস, আচ্ছা, প্লাস 5a, তাহলে মাইনাস বড়, মাইনাস দিব, তারপরে কি হবে, 60a। অর্থাৎ পাটিগণিতের যেই যোগ বিয়োগ, সেটাই কিন্তু বীজগণিতের যোগ বিয়োগ একই রকম সেম। এখানে শুধু দেখতে হবে যোগ বিয়োগ করার সময় সদৃশ পদ আছে কিনা। আমরা সদৃশ পদ ছাড়া কিন্তু যোগ বিয়োগ করতে পারবো না।
এটা একটা কনফিউশন। এই কনফিউশনটা আশা করি এরপরে থেকে আর হবে না, যে কখন যোগ হবে, কখন বিয়োগ হবে, কোথায় প্লাস চিহ্ন দিব, কোথায় মাইনাস চিহ্ন দিব। আশা করি এই সমস্যাটা আর হবে না। এরপরে যে একটা বিষয় আছে সেটা হচ্ছে লব ও হরের একটা বিষয় আছে। আমরা প্রথমেই লিখছিলাম যে লব এবং হরের, আমরা যা লিখি সম্পূর্ণটা কিন্তু লব। এখানে যদি আমরা দেখি যে কোনো সংখ্যা, আমরা যদি ভগ্নাংশের কথা চিন্তা করি, যে আমরা যদি লিখি এখানে 3/5, এটা একটি সংখ্যা, এটা একটি ভগ্নাংশ সংখ্যা। এর সঙ্গে যদি আমরা একটা পূর্ণ সংখ্যা গুণ করি তাহলে কি ঘটবে? তো আমরা যদি এই পূর্ণ সংখ্যাটাকেও ভগ্নাংশ হিসেবে বিবেচনা করি, কোন দিক দিয়ে? আমরা জানি কোনো কিছু নিচে না থাকলে 1 হিসেবে কল্পনা করতে পারি, তাহলে এটাও কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেল। আর এখন কিন্তু আমাদের নিয়ম একটা হয়ে গেল, দুইটা থেকে একটা নিয়ম। কিভাবে? একটা নিয়ম ছিল পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা দ্বারা গুণ, এটা একটা নিয়ম ছিল। আর একটা নিয়ম ছিল যে ভগ্নাংশ সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা দ্বারা গুণ, এটা একটা নিয়ম ছিল। যে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা দ্বারা গুণ, আর ভগ্নাংশ সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা দ্বারা গুণ। তাহলে প্রথমটা আমরা যদি লিখি, এটা ছিল যেটা ভগ্নাংশ সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, তাহলে কি হবে? যে আমরা জানি এটা লবের সঙ্গে গুণ হবে, তাহলে লবের সঙ্গে গুণ হয়ে 3 × 5 / 5। তাহলে আমরা উপরে এই যে উপরে নিচে এভাবে কেটে দিই, আসলে কেটে দেওয়া মানে কিন্তু ভাগ করা, তাহলে আমরা এখানে পাচ্ছি 3। এটা একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে একটা ভগ্নাংশকে আর একটা ভগ্নাংশের সাথে গুণ করব, তাহলে কি হবে? তাহলে নিয়মটা খুব সহজ, যে লবের সাথে লব গুণ হবে, হরের সাথে হর গুণ হবে। এখানে লব আছে, লবের সাথে লব গুণ হবে, হ্যাঁ, আর এখানে হরের সাথে হর গুণ হবে। তাহলে 3-এর সাথে 3 গুণ হয়ে কি হবে? 3 × 3 = 9, আর 2 × 2 = 4। তা আসলে এক্ষেত্রেও কিন্তু অনেকেই ভুল করে থাকে, হ্যাঁ। তো অনেকেই বলতে যারা নতুন, যারা একেবারে অঙ্কে নতুন, সেটা 9 10 স্টুডেন্ট হোক কিংবা চাকরির প্রার্থী যারা নতুন অঙ্ক শুরু করছেন, সবার ক্ষেত্রেই আসলে এই ধরনের কনফিউশন দূর করার জন্য কিন্তু আজকের ক্লাসটি আমাদের। এরপরে আমরা যদি দেখি যে লব ও হরের গুণ ভাগের বিষয়টি গেল, আমরা অনেক সময় ভাগ করব একটি পূর্ণ সংখ্যাকে, যদি আমরা ভাগ করতে চাই, যেমন ওই অঙ্কটি যদি আমরা করি যে 5/3, এই সংখ্যাটিকে আমরা 5 দিয়ে ভাগ করব। তো ভাগের ক্ষেত্রে নিয়ম কিন্তু গুণের মতো, অর্থাৎ ভাগ উল্টে গুণ করার যে নিয়মটা আমরা জানি সেটা হচ্ছে 5/3, এই ভাগটাকে আমি গুণ করে দিব। তাহলে কি হবে? এই যে ভাগের পরের যে অংশটি, এটা উল্টে যাবে। উল্টে যাওয়া মানে বিপরীত হবে, এক কথায় গুণাত্মক বিপরীত হবে। উল্টে যাওয়া মানে গুণাত্মক বিপরীত। কোনো একটি সংখ্যা গুণাত্মক বিপরীতটা কি, এটা আমাদের একটু জানা দরকার। গুণাত্মক বিপরীত সংখ্যা, যে দুটি সংখ্যার গুণফল পরস্পর যে দুটি সংখ্যার গুণফল 1 হবে, সেই দুটি সংখ্যাকে আমরা গুণাত্মক বিপরীত বলবো। আমি যদি লিখি যে 5-এর সাথে কত গুণ করলে 1 হবে, তাহলে 1/5। তাহলে 5-এর সাথে যদি আমরা 1/5 গুণ করি তাহলে কিন্তু 1 হবে, হ্যাঁ। তাহলে আমরা উপরে নিচে 5 কেটে দিয়ে 1 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এই যে 5 আর 1/5 এরা কিন্তু পরস্পর গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে এই যে উল্টে যাওয়ার বিষয়টা কি হবে? যে তার গুণাত্মক বিপরীত হবে। অনুরূপভাবে ফির এটাও বলা যায় যে 1/5 এর গুণাত্মক বিপরীত কে? 1/5 এর গুণাত্মক বিপরীত 5। তাহলে উপরে 5 নিচের 5 কাটা, এখানে তো ফলাফল 1 হচ্ছে। তাহলে আমরা যদি বলি 5টা উল্টে যাবে, অর্থাৎ গুণাত্মক বিপরীত হবে। তাহলে 5 এর গুণাত্মক বিপরীত কি? এই যে 1/5। তাহলে এখানে আমরা লিখবো 1/5। অর্থাৎ আমরা যেটা জানতাম যে নিচে একটা কি আছে, 1 আছে, সেই 1টাকে উপরে নিয়ে যাবো, 5টাকে নিচে নিয়ে আসবো। এরপরে নিয়ম ঠিক আগের মতো হয়ে গেল, যে লবের সাথে লব গুণ হবে, হরের সাথে হর গুণ হবে। আমরা যদি আবার এভাবেও কাটতে পারি, উপরের পাশকে নিচের পাশ দিয়ে ভাগ দিলাম, তাহলে উপরে 1, নিচে কত? ঠিক। এটি হচ্ছে একটি ভগ্নাংশ সংখ্যাকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগের ক্ষেত্রে। একটি ভগ্নাংশকে একটি ভগ্নাংশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি ঘটবে? আমরা যদি একটি ভগ্নাংশ 5/2, এটাকে যদি একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করি যে 5/3, তাহলে কি ঘটবে? নিয়ম আগের মতোই, যে 5/2। এখন এই যে 5/3 এর গুণাত্মক বিপরীতকে, এটা আমাদের জানতে হবে। যে 5/3 এর গুণাত্মক বিপরীত মানে এর সাথে কত গুণ করলে 1 হবে? তাহলে 3/5। আসলে এটা নিয়ম, কৌশলটা হচ্ছে যে এখানে জাস্ট উল্টাই দিলেই হয়ে যাবে। তাহলে ভাগটা হচ্ছে এটা, আর এই যে ভাগটাকে গুণ করলাম এটা উল্টাই দিই, 3টাকে উপরে নিয়ে যাবো, 5টাকে নিচে নিয়ে আসবো, ব্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের 5 উপরে 5 কেটে দিলে উপরে পাই 3, নিচে পাবো 2।
তো গুণাত্মক বিপরীত আর কি বললাম, এই আলোচনাটা যেহেতু এখানে আসছিল এটা একটু জেনে রাখি। নিয়মটা হচ্ছে যে 5/3 এর গুণাত্মক বিপরীত হচ্ছে 3/5, তাহলে এটার ফলাফল কত হবে 1। তো এটা ছিল যে গুণের ক্ষেত্রে, গুণ বা ভাগের ক্ষেত্রে একটি ভগ্নাংশ সংখ্যাকে আরেকটি ভগ্নাংশ সংখ্যা দ্বারা লবহরের বিষয়টা, কমন নেওয়ার বিষয়টা বীজগণিতের একটা বিশেষ বা একটা কি বলা যায় যে গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে কমন নেওয়া। আমরা যখন কোনো কিছু কমন নেব, কমন নেওয়ার বিষয়টা কি? কমন নেওয়া মানেই কিন্তু এক ধরনের গুণ করে ব্যালেন্স করা। আমি যদি বলি এখানে a² b প্লাস ab² প্লাস abc, আচ্ছা দুইটা পদ নিয়ে হিসাব করি, এত বড় প্রথমে না নিই। তো আমরা এখানে কমন নিব, কোন অংশটা কমন যায়? কমন মানে কিন্তু সাধারণ। সাধারণ মানে কি? যেটা এখানেও আছে এখানেও আছে, এখানে আমরা দুইটা পদ পাচ্ছি। কটা পদ? দুইটা। আচ্ছা এখানে তাহলে আর একটা আলোচনা আসলো যে পদ সংখ্যা বা পদ কয়টি আছে, এটি বের করব কিভাবে? পদ সংখ্যা কয়টি কিভাবে বুঝবো? পদ সংখ্যা কয়টি এটা বোঝার জন্য আমাদের যোগ অথবা বিয়োগ চিহ্ন নিয়ে চিন্তা করতে হবে। একটি যোগ চিহ্ন থেকে, একটি যোগ বা বিয়োগ চিহ্ন থেকে পরবর্তী যোগ বা বিয়োগ চিহ্নের মাঝখানের অংশটিকে পদ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এইভাবে আমরা পদ গুনতে পারবো যে একটি যোগ বা বিয়োগ চিহ্ন থেকে পরবর্তী যোগ বা বিয়োগ চিহ্ন হচ্ছে একটি পদ। তাহলে আবার এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটি একটি পদ। এখানে তাহলে কয়টা পদ পাচ্ছি? দুইটা পদ পাচ্ছি। তাহলে যোগ বিয়োগের হিসাবে কিন্তু আমরা পদ নির্ধারণ করব, গুণ ভাগ কিন্তু নয়। আচ্ছা তাহলে এখানে আমরা দুইটা পদ পাচ্ছি। এই দুইটা পদের মধ্যে আমরা যদি দেখি যে কমন যায়, এখানে কিন্তু এ আছে, এখানেও এ আছে, তবে এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1। আমরা যদি এভাবে চিন্তা করি, এখানে দুইটা এ, এখানে একটা এ, তাহলে এখানে দুইয়ের সর্বনিম্ন কে আছে? এ। তাহলে সর্বনিম্নটাই হচ্ছে কমন। কমন মানে সাধারণ, যেটা উভয়ের কাছে আছে। বিষয়টা এরকম যে 2-এর কাছেও কিন্তু 1 আছে, আবার 1-এর কাছেও সে তো 1 নিজেই আছে। কিন্তু এমন না যে 1-এর কাছে 2 আছে, বিষয়টা এমন না। যদি ক্লাসে বলা হয় যে অন্তত সবার কাছে সবচেয়ে সর্বনিম্ন, ক্লাসে একদিন যদি এমন হয় যে স্যার বলল সর্বনিম্ন টাকা কার কাছে আছে, এখন কেউ যদি বলে আমার কাছে 10 টাকা আছে, এর নিচে কিন্তু আর টাকা নেই সবার কাছে, তাহলে এর থেকে বেশি আছে। তাহলে এই যে 10 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন টাকা। তাহলে এই টাকাটাকে আমরা কি বলতে পারবো? কমন টাকা বলতে পারবো। বিষয়টা এরকম। তাহলে সর্বনিম্নটাই কমন হয়, সর্বনিম্নটাকেই আমরা কমন নিব। তাহলে এখানে পাচ্ছি এ নিলাম। বি এর ক্ষেত্রে কি হবে? সর্বনিম্ন কে আছে? শুধু বি আছে, বি নিলাম। তো আমরা জানি এই যে কমন নেওয়ার বিষয়টা কি, আমি এখানে কমন নেওয়ার জন্য একটা ব্র্যাকেট দিলাম। তো এই ব্র্যাকেটটা আসলে কমন নিতে গেলে একটা ব্র্যাকেট এরকম দিতে হয়, যে একটা ব্র্যাকেট দিয়ে আমরা কমন নিই। তো এই ব্র্যাকেটটা আসলে কি? ব্র্যাকেটটা মানে কিন্তু গুণ। এখন আমাকে গুণ করে মিলাইতে হবে। ব্র্যাকেট মানেই গুণ, অর্থাৎ ব্র্যাকেট উঠালে গুণ করতে হয়। তাহলে ব্র্যাকেট দেওয়ার সময় কি করতে হবে? আমাদের এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন গুণ করে উপরেরটা মিলে। তাহলে এখানে এ ছিল 2টা, এখানে একটা, তার মানে এখানে একটা থাকবে। এ গুণ করলে 2টা হবে। তাহলে বি তো ছিল এখানে, এখানে কমন নিয়ে নিচ্ছি, এখানে তো বসবে না, প্লাসের জায়গায় বসাইলাম। তাহলে এখানে একটা এ ছিল, এখানে লিখছি। এখন আবার বি 2টার মধ্যে একটা লিখছি, আর থাকবে এখানে একটা, কারণ আমাকে গুণ করে মিলাইতে হবে। ব্র্যাকেট তুলে দিয়ে আমাকে কি করতে হবে? গুণ করে আবার উপরের লাইনটা মিলাইতে হবে। তাহলে কমন নেওয়া মানে কি? এরকম গুণ ভাগের একটা ব্যালেন্স করার বিষয়। তাহলে আমরা আবার যদি এটার সঙ্গে এই গুণ করে যদি উপরের পদটা আমরা মিলাতে পারি, তাহলে ধরে নিতে হবে যে অঙ্কটা ঠিক আছে। তাহলে কিন্তু অঙ্কটা ঠিক নেই। তাহলে এ বির সাথে এ গুণ করলে a² বি, এ বির সাথে বি গুণ করলে b²। তাহলে এই হচ্ছে একটি বিষয়। আবার কমন নেওয়ার সময় মাইনাস কমন নেওয়ার একটা বিষয় আছে, যে মাইনাসের ক্ষেত্রে কি হয় আমরা যদি দেখি যে এখানে আছে মাইনাস ABC, কথার কথা এখানে যদি মাইনাস থাকতো, আমরা যদি মাইনাস কমন নিতাম, আমাদের এমন হয়েছে যে আমাদের মাইনাস কমন নেওয়ার প্রয়োজন পড়ছে, তখন কিন্তু সাইনগুলো চেঞ্জ হবে। মাইনাস মানেও ঠিক ওরকম গুণ করে ব্যালেন্স করা। তাহলে মাইনাস AB যদি আমরা নিই, কমন নিই, তাহলে কি ঘটবে? এই পদটাতে আগে থেকে মাইনাস ছিল, মাইনাস কমন নিছি, তাহলে এখন আমাদের এখানে কি বসালে এটার সাথে গুণ হয়ে মাইনাস হবে? প্লাস, কারণ প্লাস মানে যে মাইনাস হয়, তাহলে প্লাস তো সামনে দিতে হচ্ছে না। তাহলে এখানে আমরা পাচ্ছি এখানে আমাদের মাইনাস দিতে হবে, এখানে গুণ, মাইনাসের সাথে এখানে প্লাস মিলাইতে হবে, মাইনাসের সাথে গুণ করে, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে মাইনাসে গুণ করে কি হয়? প্লাস হয়। তাহলে এখানে থাকতেছে বি। আর প্রশ্ন হচ্ছে সবসময় কি এত কথা মনে থাকবে? মনে থাকবে না। সবসময় এখানে কি করলাম না করলাম এত ধরনের ক্যালকুলেশন মনে থাকবে না। সহজ কথা, মাইনাস যদি কমন নেই, অর্থাৎ মাইনাস দিয়ে যদি গুণ করি কিংবা ভাগ করি, যাই করি না কেন, চিহ্ন আগে যা ছিল সেটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই যে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। আচ্ছা এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাটাকাটির একটা বিষয় আমরা আলোচনা করব। অনেক সময় আমরা কি করি যে আমাদের উপরে নিচে আমরা দেখি যে টিচারেরা কেটে দিচ্ছে, আবার পাশাপাশি কেটে দিচ্ছে। স্টুডেন্টরা কিন্তু কনফিউশনে পড়ে যায় যে কখন পাশাপাশি কাটবো, আর কখন কাটলে 0 হয়, কখন কাটলে 1 হয়। তো আমরা যদি পাশাপাশি কাটার বিষয়টা আগে দেখি, যে আমরা 2 থেকে 2 এভাবে আমরা যখন কেটে দেই, যে 5x
এরকম একটা ছিল অঙ্ক, কথার কথা। তো আমরা কী করি, অনেক সময় এইভাবে টিচারেরা কেটে দেয়, 2 - 2 + 2 কাটা। এখন এইখানে যে কেটে দেওয়া, এই কেটে দেওয়ার বিষয়টা হচ্ছে বিয়োগ করা। হ্যাঁ, এখানে ছোটোবেলায় যেরকমভাবে আমরা বিয়োগ করতাম, যে আমার কাছে 2 টাকা ছিল, 2 টাকা খরচ করছি, তাহলে 2 টাকা থেকে 2 টাকা বাদ, এখন আমার কাছে থাকে 0 টাকা। হ্যাঁ, +0। এখন 0 তো লিখতে হয় না, এই জন্য আমরা সরাসরি কী লিখতে পারি, 5x। তাহলে সরাসরি কী লিখি, 5x। তাহলে এই যে পাশাপাশি কাটলে কিন্তু 0 হয়। এখন অনুরূপভাবে যদি আমরা দেখি যে উপরে নিচে কাটলে কী হয়, উপরে নিচে যখন কাটবো তখন কিন্তু ফলাফল 1 হয়, কারণ এই উপরে নিচে কাটা মানে কিন্তু ভাগ করা, আর পাশাপাশি কাটা মানে বিয়োগ করা। তো আমরা সব জায়গায় কিন্তু ওই কাটাকাটি শব্দটা ইউজ করি, এই জন্যই শিক্ষার্থীদের জন্য একটু কনফিউশন তৈরি হয়। যা হোক, এটা আসলে কারোর দোষ দেওয়া যাবে না, আমাদেরও টিচারদেরও দোষ দেওয়া যাবে না, যে এটা একটা অভ্যাসবশত অনেকেই বলে ফেলে। আমরা এখানে 2কে 2 দিয়ে ভাগ করব, 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল কত হবে, 2 × 1 = 2, তাহলে ফলাফল হচ্ছে 1। তাহলে এই জন্য আমরা কী করি, যে উপরে নিচে যখন কেটে দিই তখন লিখি 1, এরকম একটা বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, কাটাকাটির এখানে আরও একটা কনফিউশনের জায়গা আছে। আমরা যদি বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা অনেক সময় এভাবে কেটে দিই, অনেক স্টুডেন্ট এভাবে কেটে দেয়, যে নিচে ছিল 10, নিচে 10 ছিল, উপরে আছে 5x - 2, 5x - 2। অনেক স্টুডেন্টকে আমি কিন্তু দেখছি যে এভাবে কেটে দেয়, যে এই যে উপরের 5 আর নিচের 10কে কাটলো, 5 × 5, 5 × 10, এইখানকার 2 এখানকার 2 কাটা, তাহলে তার এক্সের মান কত আসলো, তার এক্সের মান আসলো 10। হ্যাঁ, আসলে তার কাছে কাটাকাটিটা খুব সহজ লাগতেছে, এই জন্য সে এভাবে কেটে দিছে। বিষয়টা কিন্তু এরকম না, এটা সম্পূর্ণ একটা ভুল প্রসেস, মানে কনফিউশন তৈরি করে এরকম একটা জায়গা। তো আমরা এখানে কাটাকাটি করার জন্য আমাদের মনে রাখতে হবে, কাটাকাটি মানে কিন্তু আমি লবকে হর দিয়ে ভাগ করতেছি, অর্থাৎ লবে একটা কমন গুণনীয়ক যদি থাকে হরের সঙ্গে, তাহলে সেটাকে আমরা কাটতে পারবো। এখন আমাকে আগে কমন নিয়ে দেখতে হবে যে কমন যাচ্ছে কিনা। তাহলে এখানে 5 আছে, এখানে 2 আছে, আমরা কি এখানে কোনো কমন নিতে পারি, কমন নিতে পারি না। এইখানে যদি এমন হইতো যে এইখানে 10 আছে, এখানে 10 আছে, আর এখানে 2 আছে, তাহলে কিন্তু আমরা কমন নিতে পারতাম। আমরা যদি এখানে 2 কমন নিই, আমরা কিন্তু 2 কমন নিলে এখানে থেকে 5x - এখানে 1, আর নিচে কত ছিল, 10 ছিল। এই যে লবে 2টা পদ ছিল, 2টা পদ থেকেই আমরা একটা কমন নিতে পারছি, তার মানে আমরা 2টা পদের একটা কমন গুণনীয়ক পাইছি। সেই গুণনীয়কটা আবার নিচের যে হর ছিল সেই হরের সঙ্গে কমন গুণনীয়ক আছে, অর্থাৎ বিষয়টা এরকম যে 5x - 1, আর নিচে এখানে 10 মানে কি 2 × 5, 2 × 5। আমরা কিছুক্ষণ আগে যে দেখলাম যে লবকে হর দিয়ে কাটলে 1 হয়, অর্থাৎ একই গুণনীয়ককে একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা আমরা কাটতে পারি। এইরকম একটা পরিস্থিতি তৈরি হলে তাহলে আমরা কাটতে পারবো, কিন্তু এইভাবে কিন্তু কখনোই কাটাকাটি করা যায় না। তাহলে আমরা এখন উপরের 2কে নিচের 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা কী পাচ্ছি, 5x - 1 / 5। তাহলে এই যে কাটাকাটির বিষয়টা, এটাও আশা করি এরপর থেকে আর কনফিউশন তৈরি হবে না। আমাদের লব থেকে যদি আমরা লবে যতগুলো পদ থাক না কেন, 2টা 3টা 4টা 5টা, সবার কাছ থেকে এমন একটা সংখ্যা কমন নিতে হবে, যদি সেটা আবার নিচের গুণনীয়কের সাথে, উৎপাদকের সাথে মিলে হরের সাথে, তাহলে সেটা আমরা এভাবে কাটতে পারবো। তাছাড়া কিন্তু আমরা মাঝখান থেকে কখনোই এভাবে কাটতে পারবো না, যে 2 × 1 = 2, 5 × 2 = 10, কখনোই কিন্তু এভাবে কাটতে পারবো না। এই ছিল একটা বিষয়, কাটাকাটির একটা বিষয়। অঙ্কের সূত্র প্রয়োগ, এবার সর্বশেষ যে অপশন সেটা হচ্ছে অঙ্কের সূত্র প্রয়োগ। অর্থাৎ আমরা সূত্র জানি, কিন্তু অঙ্কে অনেক সময় দেখা যায় যে সূত্র জানি কিন্তু অঙ্কে প্রয়োগ করতে পারতেছি না। এক্ষেত্রে কি হবে, আমরা যদি দেখি যে আমরা কিন্তু a + b² সূত্র সবাই জানি। হ্যাঁ, a + b² = a² + 2ab + b²। তো এই সূত্রটা আমরা কাজে লাগাবো কীভাবে? অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টের সূত্র জানে, এখন তাকে একটা অঙ্ক করতে দেওয়া হলো যে a + 5x 5y এটার বর্গ করো, সূত্রের সাহায্যে বর্গ করো। এখন সে অঙ্ক করতে, সে সূত্র জানে, সে সুন্দরভাবে সূত্র জানে যে a + b² = a² + 2ab + b², কিন্তু তার এই অঙ্কটা করতে গেলেই সমস্যা হয়। তো সমস্যা হওয়ার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে সে শুধু a² + 2ab + b² এভাবে সূত্র পড়ছে, কিন্তু এভাবে যদি পড়ে তাহলে কিন্তু সে সূত্র প্রয়োগ করতে পারবে অঙ্কের মধ্যে। আমাদের দেখতে হবে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, এই দুটো পদের সমষ্টি তার উপরে স্কোয়ার, অর্থাৎ প্রথম পদ যোগ দ্বিতীয় পদ হলো স্কোয়ার, সমান কি হয়, প্রথম পদের উপরে স্কোয়ার প্লাস 2 × প্রথম পদ গুণন দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। তার মানে কী পাচ্ছি, যে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ তার উপরে হলো স্কোয়ার, তাহলে
এটা সমান লেখা যায় প্রথম পদের উপরে স্কোয়ার প্লাস, আমরা এখানে কি লিখতে পারি যে প্লাস সূত্রে 2 একটা আসবে। হ্যাঁ, কীভাবে আসবে এটা আমরা সূত্রের প্রমাণে দেখব, যেখানে প্লাস একটা সূত্রে 2, তারপরে হচ্ছে কি 2 ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ ইন্টু দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। তাহলে আমরা যদি লিখি যে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ তার উপরে হোল স্কোয়ার, সমান আমরা লিখতে পারি যে প্রথম পদের উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। এইভাবে আসলে চিন্তা করতে হবে, তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে ওই সূত্রটা দিয়ে এই অঙ্কটা করতে পারবো। তাহলে প্রথম পদের উপরে স্কোয়ার অর্থাৎ 3x, প্রথমে যা থাকবে তাই, প্রথম পদের উপরে স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু প্রথম পদ অর্থাৎ 3x ইন্টু দ্বিতীয় পদ অর্থাৎ 5y প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার 5y তার উপরে স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা হিসাব করি যে 3x এর পাওয়ার 2, এখানে 3x ইন্টু 3x মানে কি 3x এর পাওয়ার 2 মানে 3x ইন্টু 3x, এটা আমরা 2 বার করে লিখতে পারি। তারপরে এখানে সবগুলো গুণ হবে, 3 দুগুণে 6 5 6 30 xy প্লাস এখানে 5y ইন্টু 5y। আমাদের আজকের ক্লাসটাই কিন্তু ছিল বেসিক ক্লাস, এই জন্য আমি খুব বিস্তারিত আলোচনা করতেছি। তো 3 আর 3 গুণ করলে হবে 9, x গুণ করলে হবে x স্কোয়ার, পাওয়ার 1 1 যোগ হয় গুণের ক্ষেত্রে, এখানে আপনারা পাচ্ছি 30 xy প্লাস এখানে 5 আর 5 গুণ হয়ে হবে 25 y পাওয়ারগুলো যোগ হবে 11 কে 2। তো এই ছিল বিষয় যে আমরা সূত্র জানি, কিন্তু সূত্রের সাহায্যে অঙ্ক কীভাবে করব। তাহলে আমাদের সূত্রগুলো কিন্তু এভাবে পড়তে হবে, যে শুধু এ বি দিয়ে পড়লে হবে না, প্রথম পদ দ্বিতীয় পদ কোথায় কোন পদ গুণ হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু যেন নজরে থাকে। এরপরে সর্বশেষ একটা আলোচনা করে আমরা শেষ করব আমাদের আজকের বেসিক ক্লাস, সেটা হচ্ছে যত ধরনের ক্যালকুলেশন আছে, গুণ ভাগ অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, যেখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি না কেন, ক্যালকুলেশন করি না কেন, আমাদের একটা নিয়ম কিন্তু মনে রাখতে হয়, সেটা হচ্ছে বদমাশের যে একটা নিয়ম আছে, এই বদমাশের নিয়মটা কিন্তু ফলো করতে হবে। অর্থাৎ প্রথমেই আমরা যেটা করব সেটার নিচে আমি 1 দিচ্ছি। 1 নম্বরে আমাদের যেটা করতে হবে যে 1 নম্বরে ব্র্যাকেটের কাজ করতে হবে, 2 নম্বরে ও এর হিসাব করতে হবে, 3 নম্বরে ডি, তারপরে হচ্ছে 4 এটা এম, তারপরে হচ্ছে 5, শেষে হচ্ছে 6। এখন এগুলোর অর্থ কী আমরা যদি দেখি যে বিতে হচ্ছে ব্র্যাকেট, বিতে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, ব্র্যাকেট বা বন্ধনী। এখন ব্র্যাকেট আবার 3 ধরনের আছে, ব্র্যাকেট আবার 3 ধরনের ব্র্যাকেট কি আমরা জানি যে এটা হচ্ছে এই যে প্রথম বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী, হ্যাঁ এটা হচ্ছে প্রথম বন্ধনী, এইটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তো প্রথমে একটা গাণিতিক ক্যালকুলেশন যখন করব, একটা গাণিতিক ক্যালকুলেশন করার সময় প্রথমেই যদি আমরা দেখি যে কোথাও বন্ধনী আছে, আমাদের ওই বন্ধনীগুলো থেকে হিসাব করতে হবে। তার মধ্যে আবার যদি দেখি যে প্রথম বন্ধনী আছে, তাহলে সেই প্রথম বন্ধনীর হিসাবটা আমাকে আগে করতে হবে, এরপরে দ্বিতীয় বন্ধনী, এরপরে তৃতীয় বন্ধনী, এভাবে। আচ্ছা, এরপরে আমরা দেখব ও এর অর্থ কি। ওতে আমরা বলতে পারি ওতে হচ্ছে অফ এর বাংলা হচ্ছে এর। তো বন্ধনীর কাজ করার পাশাপাশি কিংবা বন্ধনীর কাজ শেষে আমরা কিন্তু প্রথমেই যে কাজটা করব, বন্ধনীর কাজের পরের যে কাজটা, সেটা হচ্ছে অফের হিসাব করতে হবে, অর্থাৎ এর কোথায় আছে। এরপরে যদি আমরা দেখি যে ডিতে হচ্ছে ডিভিশন অর্থাৎ কি ভাগ, এর কাজ শেষে আমাকে কি করতে হবে, ভাগের কাজ করতে হবে। এরপরে এম এর কাজ করতে হবে বা এম এর হিসাব করতে হবে। এমতে কি মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। ভাগের পরে আমাদের গুণের হিসাব করতে হবে। লাস্ট যে দুইটা পাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে এডিশন, ADDITION, এডিশন অর্থাৎ যোগ করতে হবে। সর্বশেষ হচ্ছে সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ করতে হবে। তো যখন একটা বড় ধরনের একটা বীজগাণিতিক ক্যালকুলেশন আমরা করব,
যেটা ক্লাস 4-5 আছে যে সরল করো। হ্যাঁ, তো আমাদের তো 9-10 বা 6-7 থেকে উপরের যে ক্লাসগুলোতে এগুলোতে আমাদের সরল করতে হয় না। হ্যাঁ, হয়তো হুবহু বা সরাসরি বলে না যে সরল করো, কিন্তু একটা অঙ্ক করতে গেলে আমাদের সরলের অপশনগুলো চলে আসে। আর যখনই সরলের অপশনগুলো চলে আসবে তখন কিন্তু আমাদের এই বদমাশ হিসাব করতে হবে। হ্যাঁ, তো এখানে প্রথমে আরেকটু বলে শেষ করে দিব একটা উদাহরণ দিয়ে। বিতে ব্র্যাকেটের মধ্যে 3 ধরনের ব্র্যাকেট আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বন্ধনী। তো প্রথম বন্ধনীর দেখা পাই তাহলে এর হিসাবটা আগে করব, এরপরে দ্বিতীয় বন্ধনীর হিসাব করব, তারপর তৃতীয় বন্ধনী শেষে আমরা হিসাব করব হচ্ছে ওয়ের হিসাব করব, অর্থাৎ অফ বা এর, যদি বাংলায় যদি এর থাকে তাহলে এর হিসাব করব। আসলে বাংলায় তো পড়বো সব, কিন্তু বদমাসটা মনে রাখার জন্য ইংরেজিতে লেটারগুলো লেখা হয়েছে। দ্বিতীয় হচ্ছে ডিভিশন, অর্থাৎ ভাগের কাজটা করব। এরপরে হচ্ছে এমতে মাল্টিপ্লিকেশন, গুণ, শেষে এডিশনের পরে সবার শেষে হচ্ছে সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ। আমরা এই বদমাসকে ফলো করে একটা সরল করে আজকের এই বীজগাণিতিক যে বেসিকের ক্লাসটা সেটা শেষ করব। বীজগাণিতিক বেসিকের ক্লাসটা আমরা একটা উদাহরণ দেখে শেষ করব। তো আমরা যদি একটা অঙ্ক তৈরি করি, হ্যাঁ, একটা অঙ্ক আন্দাজ করে লিখি, দেখা যাক কি হয়। আমরা লিখলাম যে 30 ডিভাইডেড 50 minus 30 into 52 plus 32 ডিভাইডেড, আচ্ছা আমরা এইখানে দিলাম ডিভাইডেড বাই এটাকে 2 দিলাম। হ্যাঁ, এরকম করলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কিন্তু ওই বেশ কিছু অপশন পাচ্ছি না, যেমন থার্ড ব্র্যাকেট আসেনি, এর শব্দটা আসেনি। তো যাই হোক, এটা সমস্যা নেই। আমরা এর শব্দটা এখানে আসেনি, কারণ এর আমরা এখানে ইংলিশ ভার্সন পাচ্ছি না, এই জন্য হয়তো এর আসেনি। তো এই জায়গায় আমরা যদি দেখি যে আমরা বদমাসের নিয়মটা ফলো করব। বদমাসের নিয়মে আমরা কি জানি, প্রথমেই ব্র্যাকেটের কাজটা করতে হবে। এখানে আমরা পাচ্ছি 30 জায়গায় থাকবে, ভাগের জায়গায় থাকবে। এখানে 50 থেকে যদি আমরা 30 বিয়োগ করি কত হবে? 50 থেকে 30 এখানে পাচ্ছি আমরা 20। হ্যাঁ, 5 থেকে 3 বাদ দিলে 2। তারপরে এখানে গুণ চিহ্ন ছিল, কিন্তু গুণ চিহ্ন থাকবে, 52ও থাকবে, প্লাস এখানে 32 ছিল থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড কত? 2। এই জায়গায় কিন্তু বেশ কয়েকটা বিষয় চলে আসছে, একই সঙ্গে ভাগ আছে, গুণ আছে, যোগ আছে। তো ভাগ আর গুণ যদি একই সঙ্গে থাকে তাহলে কিন্তু মনে রাখতে হবে যে বামে থাকবে তার কাজটা বা তার হিসাবটা আগে করতে হবে। তো যে বামে থাকবে তার হিসাবটা আগে করব। এর মধ্যে আবার আমরা বদমাসের নিয়ম অনুযায়ীও জানি যে আগে ভাগের কাজ করতে হবে। তো ভাগের ক্ষেত্রে আমরা জানি যে ভাগের হিসাবটা কীরকম। আমরা চাইলে ভাগ উল্টে গুণ করে দিতে পারি এভাবে, এই যে ভাগ চিহ্নটাকে গুণ করে দিলাম, আর এই যে 20-এর নিচের ওয়ানটা উপরে দিলাম, আর নিচে কি দিলাম? 20 দিলাম, আর এই দিকে 52 যাই ছিল তাই থাকবে, প্লাস 32 ডিভাইডেড বাই 2। এখন এখানে আমরা কি পাচ্ছি? এখানে যদি আমরা দেখি যে আমরা কিন্তু সরাসরি ভাগ করি নাই, ভাগ না করে আমরা এইভাবে ভাগ উল্টে গুণ করলাম আর কি। হ্যাঁ, যে নিচের এই যে এটা ছিল 20 এর যোগাত্মক গুণাত্মক বিপরীত হচ্ছে 1/20, এটা লিখলাম, এদিকে যা ছিল তাই। এখন যদি আমরা চাই এভাবে কাটাকাটি করতে পারি, যে আমরা এখানে 2 দিয়ে কাটতে পারি। হ্যাঁ, এখানে যদি আমরা কাটি, অথবা একবারে 5 দিয়ে কাটতে পারি, যে 5-6 30, আর 5-4 20। হ্যাঁ, অথবা আমরা একবার 10 দিয়েও কাটতে পারতাম। আচ্ছা, তাহলে এখানে আবার কাটতে পারতেছি, 2 2 4, 3 2 6, 10 দিয়ে কাটলে একবারে 3 আর 2 আসতো। এখন এই 2 দিয়ে আবার 52কে আমরা কাটতে পারি। হ্যাঁ, 2 দিয়ে যদি আমরা 52কে কাটি তাহলে 2 1 2, এখানে 13 2 26। তাহলে আমরা এই দিকে কি পাচ্ছি? এটাকে 13 পাচ্ছি উপরে, এই 3 পাচ্ছি উপরে, 3 13 কত পাচ্ছি আমরা এখানে? 3 13 39। হ্যাঁ, 3 3 9, 3 1 3, 3 13 39, আর প্লাস 32 যা ছিল তাই। এখন যেহেতু আমাদের প্রথম বন্ধনী আগে থেকেই উঠে গেছে, এটাকে চাইলে আমরা প্রথম বন্ধনী দিতে পারি, কিন্তু নিয়ম অনুযায়ী দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখি, ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন এটা করব নিঃসন্দেহে, বোঝাই যাচ্ছে আগে যোগের কাজটা করব। যদি বন্ধনী না থাকতো তাহলে কিন্তু আগে ভাগের কাজ করতাম, যেহেতু বন্ধনী আছে আগে বন্ধনী কাজটা করব, যোগ করব। 9 10 11, 9 10 11 1, 3 3 6 রেখে 7, ডিভাইডেড বাই কত হচ্ছে? 2।
এটাকে ভাগ করলে যা হয় তাই হবে। আমি যদি লিখি 71/2, তাহলে এখানে দশমিক আসবে, 71 যেহেতু, তাহলে এখানে দশমিক আসবে, 10 পয়েন্ট সামথিং। 71 3 দুগুণে কত, 3 দুগুণে 6, 6 7 1 11, 5 দুগুণে 10, 1, 5 দুগুণে 7 71। আমরা এখানে চাইলে এই যে ভগ্নাংশটাকে, এই যে অবশিষ্ট সংখ্যা যেটা আছে ভাগশেষ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 35 1/2। তো এটা ছিল আমাদের আজকের, যারা নতুন বীজগাণিতিক অঙ্ক করতেছেন, শুরু করছেন, তাদের জন্য একটা ক্লাস ছিল, অক্সিজেন ক্লাস। তো ঠিক আছে, এই ধরনের অঙ্ক নিয়মিত পেতে, ধারাবাহিক এরকম ক্লাস পেতে আমাদের লগেই থাকুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।